হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পেডলার। আজকে আমি তোমাদের অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তু কী সেই সম্পর্কে বলবো। ফার্স্টে আসছে অর্থনীতির সংজ্ঞা। আচ্ছা, অর্থনীতি শব্দটি, হ্যাঁ, ইংরেজিতে দুটি প্রতিশব্দ আছে। সেটা একটাকে বলা হয় ইকোনমি, আরেকটা বলা হয় ইকোনমিক্স, তাই তো? তাহলে আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স। ইকোনমি বলতে বোঝানো হচ্ছে যে আর্থিক কাঠামো বা আর্থিক পরিস্থিতি, আর ইকোনমিক্স বলতে বলা হচ্ছে যে অর্থশাস্ত্র। অর্থাৎ আমরা যে ক্লাস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো 11-12 থেকে ইকোনমিক্স শুরু হয়, আর সেরকম গ্র্যাজুয়েশনে ইকোনমিক্স যারা নেয়, অনার্স কিংবা পাসে যারা নেয়, সেই যে আমরা সেটাকে যারা পড়ে পড়ছি যেটা, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। আর ইকোনমি, সেই যে জ্ঞানটা আমরা যেটার উপর অ্যাপ্লাই করছি, সেটাকে বলা হচ্ছে আর্থিক কাঠামো বা পরিস্থিতি। অর্থাৎ যদি তোমাকে এখানে বলা হয় যে ইকোনমিক্স আর ইকোনমি কি, তাহলে আমরা ফার্স্টেই বলবো যে ইকোনমি হচ্ছে যে যেমন কোনো দেশের আর্থিক পরিকাঠামো বা পরিস্থিতিকে বোঝাচ্ছে, আর ইকোনমিক্স কি, মানুষ নিজের এবং সমাজের স্বাচ্ছন্দ্য বিধানের যে প্রচেষ্টা করছে যেই শাস্ত্রের মাধ্যমে, সেটা হয়ে যাচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে? তাহলে এবার কি বলছে? এবার বলছে যে এই ইকোনমিক্সেই অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে কি বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, তাই তো? তার বইটার নাম কি? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। ঠিক আছে? তিনি কি বলছে? তিনি বলছে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। নেক্সট কি বলছে অধ্যাপক মার্শাল? অধ্যাপক মার্শাল বলছে যে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করা এবং বস্তুগত কল্যাণের সঙ্গে জড়িত ব্যক্তিগত ও সামাজিক কাজকর্ম নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, সেটাই হচ্ছে ইকোনমি। নেক্সট অধ্যাপক রবিন্স কি বলছেন? রবিন্স বলছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যার কাজ বিভিন্ন ব্যবহারে আছে, এরকম সীমাবদ্ধ উপকরণ কিভাবে অসংখ্য উদ্দেশ্য সিদ্ধির কাজে লাগানো হয় সেটা নিয়ে আলোচনা করা। নেক্সট কি বলছে অধ্যাপক স্যামুয়েলসন? তিনি বলছেন যে দুষ্প্রাপ্যতা ও দক্ষতা নিয়ে আলোচনা করা হচ্ছে ইকোনমিক্সের কাজ। হলো? নেক্সট কি বলছে, আমরা চলে যাই যে কাজ, কাজকে দুভাগে এখানে ভাগ করে নিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা হচ্ছে অর্থনৈতিক কাজ আর একটা হচ্ছে অর্থনৈতিক কাজ। তাহলে অর্থনৈতিক কাজ কাকে বলছে? যে সকল কাজের উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা, সেটাই হয়ে যাচ্ছে অর্থনৈতিক কাজ। আর অর্থনৈতিক কাজ কোনটা? যে সকল কাজের সঙ্গে অর্থ উপার্জনের সম্পর্ক থাকছে না, সেই ধরনের কাজকে বলা হয়ে যাচ্ছে অর্থনৈতিক কাজ। যেমন ধরে নাও পড়াশোনা। পড়াশোনা আমরা যখন নিজেরা করছি, তখন অবশ্যই সেটার উদ্দেশ্য আছে যে একটা ভালো রেজাল্ট করবো, বাট এর জন্য আমরা যখন নিজেরাই নিজেদের রেজাল্ট ভালো হওয়ার জন্য পড়াশোনা করছি, তখন কখনোই তার জন্য কি বলবো, মানি আমরা নিজেরা পাচ্ছি না, বরং আমরা যে স্যারদের কাছে পড়ছি বা যাই হোক, তাদের কাছে পয়সা দিতে হয়, কিন্তু বা টাকা দিতে হয়, বেতন দিতে হয়। আর সেটা হয়ে যাচ্ছে অর্থনৈতিক কাজ। আর অর্থনৈতিক কাজ যে স্যাররা পড়াচ্ছে, ধরো তুমি আজকে ইকোনমিক্স পড়লে, নেক্সট তুমি এই ইকোনমিক্স সাবজেক্টের টিচার হলে, তখন তোমার কাছে স্টুডেন্টরা এসে যখন তোমাকে মানে ফিস দিয়ে তোমার কাছে পড়বে, তখন সেটা হয়ে যাচ্ছে অর্থনৈতিক কাজ। যেমন ধরো গানের ক্ষেত্রেও, যদি গানটাকে উদাহরণ হিসাবে বেছে নিই, যেসব প্রফেশনাল সিঙ্গার আছেন যারা টাকার বিনিময়ে গান করেন, তারা হচ্ছে অর্থনৈতিক কাজ করে। আর অর্থনৈতিক কাজ, ধরো বাড়িতে মা বা ঠাকুমা দিদিরা বা আমরাও নিজেরা কিছু কিছু সময় মনের খুশিতে গান করি, তখন সেটা হয়ে যায় অর্থনৈতিক কাজ। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট হচ্ছে অভাব। অভাব কি? কোনো দ্রব্য বা সেবা কার্য পাওয়ার আকস্মিক আকাঙ্ক্ষাকে বলা হচ্ছে অভাব। আর উপযোগ কি? এই যে অভাবটা সৃষ্টি হচ্ছে, মানে কোনো দ্রব্য বা সেবা কার্যের মধ্যে মানুষের যে অভাব মোচনের ক্ষমতা থাকছে, মানে অভাব যে মোচন করে দিতে পারছে, সেটাকেই বলা হচ্ছে উপযোগ। হলো? নেক্সট কি বলা হচ্ছে? দ্রব্য। দ্রব্যকেও দুভাগে ভাগ করে নিচ্ছে। কি বলছে?
অবাধলব্য দ্রব্য আর অর্থনৈতিক দ্রব্য। অবাধলব্য দ্রব্য কাকে বলা হচ্ছে? যে সকল দ্রব্যের যোগান অফুরন্ত, ঠিক আছে, আর যাদের জন্য কোনো দাম দিতে হয় না, তাদের বলা হচ্ছে অবাধলব্য দ্রব্য। আর অর্থনৈতিক দ্রব্য যে সকল দ্রব্যের যোগান এবং চাহিদার তুলনায় অনেক কম, অর্থাৎ যেগুলো দাম দিয়ে কিনতে হচ্ছে, সেই সকল দ্রব্যকে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন ধরো সূর্যের আলো দিনের বেলায় আমরা সকলে পাচ্ছি, তাই তো? সেটাকে কি আর দাম দিয়ে কিনতে হচ্ছে? কখনোই না। কিন্তু রাতের বেলা আমাদের লাইট জ্বালাতে হয়, তার জন্য লাইটের বিল পেমেন্ট করতে হয়, হলো। সেই জন্য লাইট যখন জ্বালাচ্ছি সেটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য লাইটটা, আর সূর্য আলো হয়ে যাচ্ছে অবাধলব্য দ্রব্য। বোঝা গেল? নেক্সট দেখি কি আছে। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, এই যে উৎপাদনের দুটি সংজ্ঞা হয়। একটা হচ্ছে ধ্রুপদী মতে, আরেকটা হচ্ছে নয়া ধ্রুপদী মতে। ধ্রুপদী মতে কি? উৎপাদন হলো এমন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা, সেটা হচ্ছে ধ্রুপদী মতে। আচ্ছা, এই এক বস্তু থেকে অন্য বস্তুতে যে রূপান্তর করছে, সেখানেও আবার তিনটে ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে একটা পরিমাণগত, আরেকটা হচ্ছে গুণগত, একটা হচ্ছে অবস্থাগত, তাই তো? এই বস্তুর রূপান্তরটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে এবার কি কি তিনটে ভাগ বললাম? একটা হচ্ছে পরিমাণগত, একটা গুণগত, একটা অবস্থানগত। তাহলে পরিমাণগতর উদাহরণ কি হবে? বীজ থেকে যে শস্য উৎপাদন, মানে ধানের বীজ থেকে যে ধানটা উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে পরিমাণগত। আচ্ছা, গুণগত কি হবে? আকরিক লোহা থেকে যখন ইস্পাত তৈরি করা হচ্ছে সেটা হয়ে গেল গুণগত। আর অবস্থাগত, যখন খনি থেকে কয়লা তোলা হচ্ছে সেটা হয়ে গেল গুণগত রূপান্তর। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট, এবার ধরে নিচ্ছি উৎপাদন যে হচ্ছে সেটার জন্য মেন আমাদের চারটে উপকরণ লাগে। ও আচ্ছা, তোমাদের এখানে নয়া ধ্রুপদী মতটা বলতে ভুলে গেছি। নয়া ধ্রুপদী মতটা হচ্ছে বিনিময়ের মাধ্যমে, কোনো কিছু বিনিময়ের মাধ্যমে যখন উপযোগিতা সৃষ্টির যে কোনো কাজই হচ্ছে উৎপাদন, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাব মোচনের যে কাজ, সেটাকেই বলা হচ্ছে উৎপাদন, হলো। নেক্সট, তাহলে কি হচ্ছে উপকরণগুলো দেখে নিই। উপকরণ কিগুলো? ফার্স্টে কি বলছে? জমি, শ্রম, মূলধন আর সংগঠন। এই চারটে হচ্ছে মেন, মানে উৎপাদনের উপকরণের চারটে অবশ্যই লাগবে, না হলে কখনো উৎপাদন সম্ভব নয়। তাহলে জমি, ফার্স্টে জমির সংজ্ঞাটা একটু দেখে নিই। ভূমির উপরি অংশ ছাড়াও, আমরা জমি বলতে কি বুঝি? যে মাটি যেখানে আছে, তাই তো? মাটি বা, কিন্তু এখানে অর্থনীতিবিদরা কি বলছে, যে জমি শুধু ওই ভূমির উপরের অংশটুকুই নয়, জলভাগ, অরণ্য সম্পদ, খনিজ সম্পদ, পাহাড় পর্বত, নদ নদী প্রভৃতি যা কিছু আছে সব কিছুকে জমি ধরে নেওয়া হচ্ছে। জমির বৈশিষ্ট্য কি? আচ্ছা, জমি কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদ, অর্থাৎ প্রকৃতির দান সেটাকে। কেননা আমরা নিজেরা জন্মার পর কখনোই জমি সৃষ্টি করিনি, তাই তো? হ্যাঁ, টবে এক জায়গা থেকে মাটি তুলে এনে টবে রাখি, সেটা ঠিক, কিন্তু মাটিটা তো আর আমরা নিজেরা তৈরি করিনি। এটা অলরেডি পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখনই সৃষ্টি হয়ে গেছে। এই মাটি, জল বা পাহাড় পর্বতে পৃথিবী সৃষ্টি হওয়ার সাথে সাথেই তৈরি হয়েছে। হুম তাহলে এই জমিটাকে ফার্স্ট ওর বৈশিষ্ট্যের মধ্যে কি বলা হয়ে যাচ্ছে? এটা তাহলে জমিটা কি হলো? প্রকৃতির দান। নেক্সট বলছে সীমাবদ্ধ। আচ্ছা, এখন জমির দাম আরো বাড়ছে। কেন বাড়ছে? কেননা জমির পরিমাণটা হচ্ছে সীমাবদ্ধ। তুমি গ্রামে দেখবে জমির দাম এতটা বেশি নয়, কিন্তু যখনই শহরের দিকে আসবে তখন দেখবে জমির দাম বেশি। কেন? মানুষ গ্রামের থেকে বেশি শহরের দিকে চলে আসছে, কলকারখানায় বেশি নিযুক্ত হচ্ছে, ফলে যখন তারা গ্রাম থেকে শহরে ট্রান্সফার হচ্ছে তখন তারা শহরের দিকে জমি কিনে ওখানে বাড়ি বানানোর চেষ্টা করবে, যার ফলে জমির যোগানটা শহরের দিকে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও এখন তো আমাদের নতুন করে পৃথিবীতে আর জমি সৃষ্টি হচ্ছে না, তাই তো? ফলে জমির যোগানটা কিন্তু সীমাবদ্ধই থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্রমহ্রাসমান। আচ্ছা, এইটা তো ঠিকই, যেই জিনিসটা নতুন করে আর তৈরি হচ্ছে না সেটা তো ক্রমহ্রাসমানই হবে। ধরো তোমাকে যখন বলা হচ্ছে যে তুমি
যে কোনো একটা খাবার, ধরো তোমাকে একদিনের জন্য 1 কেজি 500 ভাত দিয়ে দেওয়া হলো। এবার বলা হলো সারাদিনে তুমি ওই 500 ভাতই খাবে। তা এবার তুমি যখন তোমার খিদে পাচ্ছে, তুমি যখন ওই খাবারটা খাচ্ছ, ফলে কি খাবারটা তো কমছে, কেননা তোমাকে তো আর দেওয়া হবে না। সেরকমই জমি, জমি তো ফিক্সড, এটা তো আর বাড়ানো যাচ্ছে না। সেই জন্যই বলা হচ্ছে যে জমি ক্রমহ্রাসমান, যত ঘর মানে জনসংখ্যা যত বাড়ছে, ঘরবাড়ির পরিমাণ তত বাড়ছে, ফলে জমির যোগানটা কিন্তু লাস্টে ক্রমহ্রাসমানই হয়ে আসছে। নেক্সট কি বলা হচ্ছে, শ্রম। শ্রমের সংজ্ঞা কি বলা হচ্ছে, যে যদি উৎপাদনের কাজে দৈহিক এবং মানসিক পরিশ্রম নিযুক্ত হয়, তার বিনিময়ে অর্থ উপার্জন করাই হচ্ছে, সেটাকে বলছে শ্রম। শ্রমের বৈশিষ্ট্য কি বলছে, শ্রমের বৈশিষ্ট্য হচ্ছে সজীব উপাদান। কেন শ্রমকে সজীব উপাদান বলা হচ্ছে, যখন শ্রম বলতে এখানে আমরা ধরে নিচ্ছি কোনো কলকারখানায় মানুষকে নিযুক্ত করা হচ্ছে। এবার মানুষকে নিযুক্ত যখন করা হচ্ছে, তখন তার দৈহিক পরিশ্রম একটা আছে, তার মানসিক পরিশ্রম একটা আছে, তাই তো? সেই জন্য শ্রমকে বলা হচ্ছে সজীব উপাদান। ঠিক আছে, নেক্সট কি বলছে, মূলধন। মূলধন কি, মূলধন বলছে যে উৎপাদনের উৎপাদিত উপাদান হলো মূলধন। অর্থাৎ মূলধনের একজন অস্ট্রেলিয়ার একজন অর্থনীতিবিদ বম বয়ার্ক, তিনি কি সংজ্ঞা দিয়েছেন, যে উৎপাদনের ফলে যে উৎপাদিত উপাদান হচ্ছে সেটাই মূলধন। তাহলে মূলধনের বৈশিষ্ট্য কি বলছে, শ্রমের ফল আর সঞ্চয়ের ফল। কেন শ্রমের ফলও বলা হচ্ছে আবার সঞ্চয়ের ফলও বলা হচ্ছে, কেন না মূলধন হলো অতীতের শ্রমের ফল। মানে ধরো এই যে শ্রমিকরা কলকারখানায় কাজ করছে, তারা যে জিনিসটা বা দ্রব্যটা তৈরি করছে, সেটা তো তাদের শ্রমের ফল। আবার সঞ্চয়ের ফল কেন, এই যে জিনিসটা তারা তৈরি করলো, তারা তো নিশ্চয়ই রেখে দেবে না জিনিসটা তৈরি করে, সেটা নিশ্চয়ই কোনো বাজারে বিক্রি করবে। বিক্রি করে যে মানিটা আসছে, সেটা অবশ্যই কলকারখানার মালিকরা ওই যারা লেবার কাজ করলো তাদের মধ্যে নিশ্চয়ই ডিস্ট্রিবিউট করে দেবে, ফলে এটা সঞ্চয়েরও ফল। নেক্সট বলছে সংগঠন। সংগঠন কেন বলছে, সংগঠন হচ্ছে মেন, সংগঠনের পার্সপেক্টিভে থাকবে উদ্যোক্তা। উদ্যোক্তা মানে যখন কোনো, মানে আগে দেখি উদ্যোক্তার সংজ্ঞাটা কি, যে সংগঠনের কাজ করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা। অর্থাৎ ধরো তুমি কোনো কলকারখানা তৈরি করবে বা কোনো একটা কাজ শুরু করবে, যেখানে তুমি ছাড়াও তোমার আরও 3-4টে বা আরও ধরলাম 10টা মানুষ তুমি নিযুক্ত করবে, কিন্তু এর জন্য তো একটা উদ্যোগ নিতে হবে, তাই তো? যে কলকারখানাটাও যে মালিক শ্রেণী বা মালিক পক্ষ তৈরি করছে, তাকে তো একটা ফার্স্টে উদ্যোগ নিতে হচ্ছে। তারপর না সে শ্রম খাটাবে, লেবার খাটাবে, মানে লেবারদের নিযুক্ত করবে বা যন্ত্রপাতি আনবে, জমি কিনবে, জমি কিনে কলকারখানা তৈরি করবে, সেখানে লেবার খাটাবে, তবে না, তাহলে একজনকে তো উদ্যোক্তা থাকতে হবে, কোনো কাজের জন্য তো একটা উদ্যোগ ফার্স্টে তাকে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি তার উপরই কিন্তু ধরো কোনো কোম্পানি লসে রান করবে না প্রফিটে রান করবে, অর্থাৎ ঝুঁকি কিন্তু তার মাথার উপরই সবসময় থাকবে, খেয়াল থাকে যেন। নেক্সট কি বলছে, যে অর্থনীতি সমাজবিজ্ঞান। অর্থনীতিকে কেন সমাজবিজ্ঞান বলা হচ্ছে একটু আমরা দেখে নিই। সমাজবিজ্ঞানের দুটো এখানে পার্সপেক্টিভ রেখেছে, যে একটা প্রতিক্রিয়া আর একটা হচ্ছে ঐতিহাসিক। কেন প্রতিক্রিয়া বলছে, কেন না এখানে প্রতিক্রিয়া বলছে এই জন্য যে মানুষ এবং প্রকৃতি ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই কিন্তু মানে উৎপাদন হয়। কেন মানুষ এবং প্রকৃতি, কয়লা নিশ্চয়ই আমরা তৈরি করিনি, তা কয়লা একটা প্রাকৃতিক উপাদান, সেটাকে মানুষ কাজে লাগাচ্ছে। সেরকমই তেল, খনিজ তেল যেটা আমরা পাচ্ছি, সেটাকে মানে রূপান্তর করে পেট্রোল, ডিজেল এগুলো উৎপাদন করা হচ্ছে, তাই তো, রিফাইন করে নিয়ে। তো সেই জন্যই বলছি প্রকৃতি এবং মানুষের সম্পর্ক। তারপর যে গাছ কেটে আসবাবপত্র তৈরি হচ্ছে, গাছ প্রকৃতির, প্রকৃতির দান বলবো না, অবশ্যই মানুষ কোথাও লাগাচ্ছে, কিন্তু যেখানে বিশাল বিশাল অ্যামাজনের মতো বনভূমি বা যাই হোক, সেখানে তো অলরেডি স্বাভাবিকভাবে গাছ হচ্ছে, তাই না? তা গাছ তো প্রকৃতিরই দান। ঐতিহাসিক কেন বলছে, ঐতিহাসিক বলছে এই কারণেই যে মানুষের এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে ফল, যেটা একটা বিধিবদ্ধ নিয়ম মেনে চলে আসছে, সেটা হচ্ছে ঐতিহাসিক। মানে হট করে তুমি একটা কোনো কারখানা তৈরি করলে, আবার দুম করে সেটা বন্ধ করে দিলে, 2 দিন পর তোমার ভালো লাগছে না, এটা তো হতে পারে না। তোমার দেখতে হবে মিনিমাম প্রফিট, যতক্ষণ তুমি ধরো
অনেক প্রফিট করছো তো অবশ্যই কোম্পানিটা রান করবে, কিন্তু যতক্ষণ তুমি দেখছো যে তোমার কোম্পানিটা লসে যাচ্ছে, কিন্তু তাও তুমি চেষ্টা করবে কি, যে দেখি আরেকবার প্রফিট হয় কিনা, দেখি আরেকবার প্রফিট হয় কিনা। কেন? তোমার উপর অনেকজন নির্ভর করে আছে, যারা লেবার তারা পুরোপুরি তোমার উপর নির্ভর করে আছে, তাই তো? সেই জন্য এটাকে ঐতিহাসিকও বলা হয়। দুষ্প্রাপ্যতা থেকে সুযোগ ব্যয় সৃষ্টি হয়, এটা একটা শর্ট নোটস মাথায় রাখবে। আচ্ছা, এছাড়াও অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে। অর্থনীতিকে কে সম্পদের বিজ্ঞান বলেছে? একদম ফার্স্টেই তোমাদের আমি বলেছিলাম, তিনি বলছেন হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি কেন সম্পদের বিজ্ঞান বলেছেন? কেননা কোনো দেশের ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, সেইটা নিয়ে যে শাস্ত্রে বলা হচ্ছে, সেই জন্যই অর্থনীতিকে সম্পদের বিজ্ঞানও বলা হয়। ওকে, নেক্সট কি বলছে, যে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার সাথে ওই যে আগে বলেছিলাম সুযোগ ব্যয়, সেটা চলে আসছে। তাহলে সুযোগ ব্যয় বলতে আমরা কি বুঝি? কোনো উপাদান তার সর্বোত্তম বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন করতে পারে, সেটাই হলো উৎপাদনের সুযোগ ব্যয়, ঠিক আছে? আর এই উৎপাদনের সম্ভাবনা রেখা কি? উৎপাদনের সম্ভাবনা রেখা হচ্ছে প্রযুক্তিগত কৌশলে অপরিবর্তিত থাকলে কোনো দেশ তার নির্দিষ্ট সম্পদ ও উপকরণের সাহায্যে দুটি দ্রব্যের যে সকল সম্মিলন তৈরি করতে পারে, সেই সম্মিলিত বিন্দুগুলির মধ্যে দিয়ে অঙ্কিত রেখাকেই বলা হচ্ছে উৎপাদনের সম্ভাবনা রেখা বা দ্রব্য রূপান্তর রেখা, ঠিক আছে? এই উৎপাদন সম্ভাবনা রেখা সবসময় কি হয়? অবতল আকৃতির, এটা মাথায় থাকে যেন। আচ্ছা, এই উৎপাদন সম্ভাবনা রেখাকে আবার পিপিসি বলা হয়, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আচ্ছা, এখানে তোমরা দেখে নেবে যে এখানে এক্স দ্রব্য আছে আর ওয়াই দ্রব্য আছে, ঠিক আছে? আমি এখানে ছবিটা ঠিকভাবে দেখাতে পারিনি, এখানে এইভাবে ছবি দেখানো যায় না, ইকোনমিক্সে পুরো ছবি বোর্ডের সাথে কথার সাথে বুঝতে হয়, লেখার সাথে। তো আমি যেটুকু চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এখানে দেখবে যে এক্স এবং ওয়াই দ্রব্য আছে, ঠিক আছে? যখন দেখবে যে ওয়াই দ্রব্যের অনেকটা চাহিদা বেশি, তখন এক্স দ্রব্যের চাহিদাটা একটু কম। সেরকম দেখবে এ পয়েন্টে আবার বি পয়েন্টে এক্স এবং ওয়াই দ্রব্যের চাহিদাটা প্রায় সিমিলার, অনেকটা একই। আবার যখন দেখবে এক্স দ্রব্যের চাহিদাটা অনেকটা বেড়ে গেছে, ওয়াই দ্রব্যের চাহিদা তখন একটু কম, তাই তো? বোঝা গেল? তাহলে এখানে কিন্তু রেখাটা সবসময় অবতল আকৃতিরই আসছে, মাথা থাকলো? তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে, তাহলে আমরা প্রথম থেকে কি কি পড়লাম একটু দেখে নিই। ফার্স্ট থেকে আমরা পড়লাম হচ্ছে যে অর্থনীতির সংজ্ঞা, ঠিক আছে? এবার অর্থনীতি আর অর্থশাস্ত্র দুটোর মধ্যে ডিফারেন্স দেখলাম। তারপর দেখলাম যে উৎপাদনের উপকরণগুলো কি, ঠিক আছে? নেক্সট কি দেখলাম? নেক্সট দেখলাম হচ্ছে যে কোনটা অর্থনৈতিক কাজ, তাই তো? কোনটা অর্থনৈতিক কাজ, হ্যাঁ? তারপর অভাব কি, উপযোগ কি, অবাধলব্য দ্রব্য কি, উপকরণ কি। ওকে, তাহলে আজকে এই অবধি রইল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার নেক্সট বা পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমরা যদি এই ভিডিওটার যদি আরেকটু ডিটেলসে বুঝতে চাও, তাহলে এরই দুটো সাবস্টেন্স ভিডিও আমার দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেটা দেখে নিও। থ্যাংক ইউ।